খালেদা জিয়ার মৃত্যুতে শূন্যতা তৈরি হলেও সংকট কাটিয়ে উঠবে বিএনপি, বলছেন বিশ্লেষকরা। দলকে নির্বাচনে জিতিয়ে আনতে চ্যালেঞ্জের মুখে তারেক রহমান। ইসলামী দল ও এনসিপিকে জোটে টানায় ভোটের মাঠে চমক দেখাতে পারে জামায়াত। ধানের শীষে বাড়তি সুবিধা পাবে বিএনপির জোট শরিকরা, মত বিশ্লেষকদের। বছরের প্রথম দিনে সারা দেশে স্কুলগুলোতে নতুন বই বিতরণ। প্রাথমিকে 100% পৌঁছালেও 60% পাওয়া গেছে মাধ্যমিকের। রাজশাহীর পুঠিয়ায় বালু ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে বাজারে। দুর্ঘটনায় নিহত হয়েছে 4 জন, আহত 10। বর্ণিল আতশবাজি আর চোখ ধাঁধানো আয়োজনে দেশে দেশে 2026কে বরণ। থাইল্যান্ডের ব্যাংককে বর্ষবরণ উদযাপনে মনোমুগ্ধকর ড্রোন শো। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে থাকবো নাজমুস সাকিব। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর কেমন হবে বিএনপির রাজনীতি, তা নিয়ে চলছে নানা আলোচনা। টানা 4 দশক খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপিকে একাধিকবার দেশ পরিচালনার সুযোগ এনে দিয়েছে। ইতোমধ্যেই দলের হাল ধরেছেন তারেক রহমান। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, খালেদা জিয়ার মৃত্যুতে শূন্যতা তৈরি হলেও সংকট কাটিয়ে ওঠার সক্ষমতা রয়েছে বিএনপির। তবে দলীয় প্রধান হিসেবে নির্বাচনে জয়লাভ সহ বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে তারেক রহমানের সামনে। বিস্তারিত ইমদাদুল আজাদের প্রতিবেদনে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দল মত রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের স্রোত জানান দিচ্ছে কর্মই অবিস্মরণীয় করে তোলে মানুষকে। দল হিসেবে বিএনপির যে সংকট আছে তা হয়তো কিছুটা কাটিয়ে ওঠা যাবে বেগম জিয়ার শেষ বিদায়ের এই মহা জনসমুদ্রের প্রভাবে। কিন্তু স্থায়ীভাবে বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ তৈরিতে জিয়াউর রহমান এবং বেগম জিয়ার পরম্পরা কতটা ধরে রাখতে পারবে দলটি, সেই প্রশ্ন এখন অনেকটাই প্রাসঙ্গিক। একদিকে খালেদা জিয়ার রাজস্বিক বিদায়, আরেকদিকে ভবিষ্যতে বিএনপির রাজনীতির নেতৃত্ব কেমন হবে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। খালেদা জিয়ার জনপ্রিয়তার ও গ্রহণযোগ্যতার উপর ভর করে তারেক রহমান চলমান নির্বাচনী বৈতরণী পার হতে পারবেন কিনা তা নিয়ে নানান মত রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের। তার মৃত্যুর মধ্য দিয়ে যে শূন্যতা সৃষ্টি হলো, সেই শূন্যতা খুব সহজে পূরণ হবে না, এবং আমি খুব নিকট ভবিষ্যতে এই শূন্যতা পূরণ হবে বলে আমার মনে পড়ছে না। তারেক জিয়া উনি তো দূরে ছিলেন, উনি দলকে কত দূর সংঘবদ্ধ করতে পারবেন, কত দূর দলের শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবেন, এটা তো এখন আমরা জানি না। কিন্তু খালেদা জিয়ারটা তো আমরা জানতাম যে সে একটা কথা বললে পরে সেটা দল মেনে নিত। তারা মনে করেন খালেদা জিয়ার অনুপস্থিতিতে নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন তারেক রহমান। সেই চ্যালেঞ্জ উত্তরণে তিনি কতটা বিচক্ষণতার পরিচয় দেবেন এর উপর নির্ভর করছে বিএনপি ও তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ। প্রকৃতিতে শূন্যতা থাকে না, নেচার অ্যাভোর্স ভ্যাকুয়াম। তো সেইভাবে বিএনপিও যে একেবারে এই মুহূর্তে নেতৃত্ব শূন্য হয়ে পড়লো তা কিন্তু নয়। তার সন্তান রয়েছে এবং তার প্রতিও মানুষের ভালোবাসা রয়েছে, এবং সেই ভালোবাসার অভিব্যক্তিও আমরা তার নির্বাসন থেকে দেশে ফেরার পর আমরা লক্ষ্য করেছি। বিপুল জনপ্রিয়তা তিনি পেয়েছেন, এবং তিনি তার এই জনপ্রিয়তাকে যদি দেশের স্বার্থে, জাতির স্বার্থে, জনগণের স্বার্থে কাজে লাগান, তাহলে বিএনপি পথ হারাবে না এবং সঠিক পথে চলবে। তবে রাজনীতিতে বিএনপির গুরুত্ব কমবে না বলে মনে করেন তারা। যদিও বেগম জিয়ার অনুপস্থিতিতে বিএনপিতে বিশৃঙ্খলা দেখা দিতে পারে এমন আশঙ্কাও রয়েছে। বিএনপির মধ্যে তো, দলের মধ্যে তো কিছুটা বিশৃঙ্খলতা আছে। তো তারেক জিয়া আসলে পরে এখন সেই দলগত সিদ্ধান্ত, সমিতিগত সিদ্ধান্ত ওইটা ওনার ফিরিয়ে আনতে পারবেন কিনা সেটা আমাদের এখন ওয়েট এন্ড সি, দেখতে হবে। খালেদা জিয়া তো আপনার একটা ক্যারিজমেটিক লিডার ছিলেন। উনি যদি সুস্থ থাকতেন এবং ভোটের মাঠে যেতেন, তাহলে তো বিএনপির কিছু চিন্তা করতে হতো না। উনি না থাকার জন্য আপনার ভোটের মাঠে এটার প্রভাব পড়বে।
গত বেশ কয়েক বছর ধরে খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দল পরিচালনা করছেন তারেক রহমানই। যদিও এই পুরো সময়টাতেই বেগম জিয়াই ছিলেন ঐক্য ও শৃঙ্খলার প্রতীক। এখন তার অবর্তমানে সেই শৃঙ্খলা ও ঐক্য কতটা বজায় থাকবে তা হয়তো সময় নির্ধারণ করবে। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনে সহযোগিতার জন্য দায়িত্ব পালনরত সবাইকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি চেয়ারপারসনের শেষ বিদায়কে ঐতিহাসিক বিদায় বলেও উল্লেখ করেন তিনি। সকালে নিজ ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি লিখেন, যথাযথ শ্রদ্ধা এবং মর্যাদার সঙ্গে এই বিদায় সম্পন্ন হয়েছে। পোস্টে তারেক রহমান সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাদের গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানান। তিনি লিখেন, গভীর শোকের এই সময়ে যে সহমর্মিতা, সম্মান এবং দায়িত্ববোধ তারা দেখিয়েছেন তা হৃদয় স্পর্শ করেছে। বিএনপি ও জামায়াতের নেতৃত্বাধীন দুই জোটের মধ্যে আসছে নির্বাচনের মূল লড়াই হবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। ইসলামী দলগুলোকে এক ছাতার নিচে আনা এবং গণঅভ্যুত্থানে অগ্রণী দল এনসিপিকে নির্বাচনী সমঝোতায় নিয়ে আসাকে জামায়াতের জোট রাজনীতিতে চমক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। অপরদিকে পুরানো এবং জোট মিত্রদের অধিকাংশ ধানের শীষে প্রতীকে নির্বাচন করায় দলটি সুবিধাজনক অবস্থানে থাকবে বলেও মনে করেন তারা। বিশ্লেষকরা এও বলছেন, এবারের নির্বাচনে জোট এবং ভোটের সফলতায় বড় ভূমিকা পালন করবে নারী এবং রাষ্ট্র সংস্কার ইস্যু। বিস্তারিত আজহার লিমনের প্রতিবেদনে। যুগপৎ আন্দোলন দিয়ে শুরু, কাছাকাছি দেখা গেছে সংস্কারের আলোচনায়। তবে অন্তরালের সব গুঞ্জন সত্যি হয়ে ধরা দিল গেল রোববার। জাতীয় জীবনে ইনশাআল্লাহ আমরা তাদের সাথে একসাথে কাজ করব এই জাতিকে গড়ার জন্য ইনশাআল্লাহ। একই সারিতে ইসলামী ও সমমনা ৮ দল জানালেন, জোট নয় ঠিক সমঝোতা। আসনগুলোতে বোঝাপড়া করেই দাঁড়াচ্ছেন ১০ দলের নেতারা। আজকে আরো দুটি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, জনাব কর্নেল অলি আহমদ এবং এনসিপি। বিশেষজ্ঞরা একে গণঅভ্যুত্থান পরবর্তী জামায়াতের নির্বাচনী একাদশ হিসেবেই দেখছেন, যার লক্ষ্য একটি শক্তপোক্ত ভোটের লড়াই। কওমি মাদ্রাসা ভিত্তিক যে রাজনৈতিক দলগুলো, সেই দলগুলোর সাথে জামাত ইসলামের একটা ভিন্নতা ছিল রিলিজিয়াস ফিলোসফিতে, কিন্তু এই প্রথমবারের মতো ইসলামী আন্দোলন, ইসলামী ঐক্যজোট সহ এই রাজনৈতিক দলগুলো জামাত ইসলামের সাথে ঐক্যবদ্ধ হয়েছে। ২৪-এর আন্দোলনের পরে জামাত অনেকটাই মানুষের কাছে চলে আসতে পেরেছে। আগে যেমন একটা নেগেটিভ একটা তার প্রতি একটা মানুষের ইয়ে ছিল, ওইটার থেকে বরং একটু আস্থায় আসছে। আর জামাতের আমি তো অনেকবারই উনি সরি বললেন। বিশেষ করে এনসিপি যখন ওদের সঙ্গে গেল, আমার মনে হয় যে সেটা মানুষ ভালোভাবেই নেবে। সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। তারেক রহমান দেশে ফেরার পর জোট নিয়ে জট খুলে গেছে বিএনপিরও। বিএনপির সঙ্গে নির্বাচন করছেন গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, আছেন মাহমুদুর রহমান মান্না, গণসংহতির জুনায়েদ সাকিও। বিশ্লেষকরা বলছেন, জোটের হিসেবে আগের আদর্শগত কিছু নীতিতে পরিবর্তন স্পষ্ট, তবে বিএনপি মধ্যপন্থী হিসেবেই মাঠে নামছে। এইখানে ধানের শীষ তো পরিচিত প্রতীক, এই প্রতীকে মানুষও সবাই জানে, ভোটাররা জানে। সুতরাং এইখান থেকে বিএনপি একটা বিশাল সুবিধা পাবে, বা বিএনপির জোটরা। ওই দিক থেকে আবার জামাত একটুখানি পিছিয়ে থাকবে, কারণ ওখানে অনেক ভাগাভাগি, এতগুলা আবার সবাই যে ওইভাবে পরিচিত তাও না। সেক্ষেত্রে আমার মনে হয় যে বিএনপি সুবিধাটা অনেক বেশি। বিএনপি এখন একটা সেন্ট্রিস্ট পার্টি বা কিছুটা ডানপন্থী, কিন্তু এখন তারা সেন্ট্রিস্ট এবং কিছুটা লেফট এদিকে তাদের প্রবণতা মনে হচ্ছে। তো সুইং ভোটারের ক্ষেত্রে তারা কিছু ভোট আওয়ামী লীগের পাবে, কারণ আওয়ামী লীগের যারা ভোটার আছে তারা তো ডেফিনেটলি ভোটে নির্বাচনে অংশগ্রহণ করবে।
বিশ্লেষকদের মত, জোটের সফলতা কিংবা ভোটে গতিপথ নির্ধারণ করবে রাষ্ট্র সংস্কার ও জনসংখ্যার অর্ধেক নারীদের ভাবনা। 50% নারীকে তো কেউ মানে না দেখে থাকতে পারবে না, তাদেরকে আনতেই হবে, হিসাবের মধ্যে আনতে হবে। যদি আনতে হয় তাহলে হচ্ছে অনেক ভালো ভালো মিম করে ভালো ভালো প্রতিশ্রুতি দিতে হবে, যাতে করে মেয়েরা আকৃষ্ট হয়। সংস্কারের বিষয়টা যদি এনসিপি এবং জামাত ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দল জনগণের সামনে তুলে ধরতে পারে, বিশেষ করে শিক্ষিত তরুণ যারা ভোটার, তাহলে এই ইস্যুটার আমার কাছে মনে হয় তাদের পক্ষে এটা ইতিবাচক হিসাবে কাজ করবে। সব মিলিয়ে এই দুই জোটই আগামী নির্বাচনের মূল খেলোয়াড় বলছেন তারা। এখনো মনে হয় যে ইলেকশনে আদর্শ থেকে ইলেকশন জেতা বা জয়লাভ করবে কিভাবে, এটাই মুখ্য থাকে আমার কাছে মনে হয়। আজহার লিমন, এখন, ঢাকা। খাল, বিল আর সমতল ভূমির মাছ, পান আর মশলা উৎপাদনে সমৃদ্ধ রাজশাহীর পুঠিয়া দুর্গাপুর। নির্বাচনী আসন 56 আর 2 উপজেলায় মিলিয়ে রাজশাহী জেলার সংসদীয় আসন 5। এই আসনে ভোটার প্রায় 3 লাখ, যেখানে পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি। ভাঙা রাস্তাঘাট আর ড্রেনেজ সুবিধা না থাকা সহ নানা সমস্যায় জর্জরিত এখানকার 2টি পৌরনগর আর 13টি ইউনিয়ন। বিভিন্ন স্থানে পথের ওপর স্থায়ী অস্থায়ী বাজার এখানকার 4 লাখ বাসিন্দার ভোগান্তির কারণ। এই আসনে এবারের ভোটে নগর উন্নয়নের হাজারো ফিরিস্তি নিয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। এ নিয়ে আরও জানাতে রাজশাহীর পুঠিয়াতে আছেন রাকিবুল হাসান। রাকিব, জানতে চাই আপনার মাধ্যমে যে পুঠিয়া এবং দুর্গাপুরে নির্বাচন নিয়ে কি বলছেন ভোটাররা এবং কি তথ্য আছে? সাকিব, আসলে কৃষি নির্ভর এই দুটি উপজেলা পুঠিয়া এবং দুর্গাপুর, এবং এখানে কিন্তু একেবারে জিআই পণ্য পান যেটি আসলে উৎপাদন হয় এবং একই সাথে যে কৃষির অন্যান্য যে ফসলগুলো রয়েছে সেখানে কিন্তু খুব ভালো উৎপাদন হয়। এবং আপনাকে বলে রাখি যে পুরো জেলার একটা হাট বাজারের কিন্তু একটি উপজেলা আপনি বলতে পারেন রাজশাহীর পুঠিয়াকে। এবং এখানে আমরা দেখেছি বানেশ্বর হাট, ঝলমলিয়া হাট এবং যে কলা এবং অন্যান্য ফল ফসলের হাট বসে থাকে এবং আমের একটি বড় হাট এখানে থাকে। অর্থাৎ পুরো অঞ্চল জুড়ে কিন্তু আসলে কৃষিভিত্তিক একটি অবস্থা এখানে তৈরি হচ্ছে এবং কৃষিভিত্তিক অর্থনীতির উপরেই নির্ভরশীল এই দুটি উপজেলা। এবং এই দুটি উপজেলার মানুষের সবচেয়ে বেশি যে ভোগান্তি সেটি হচ্ছে হাট বাজার এলাকাগুলো নিয়ে। এখানে আমরা দেখেছি প্রায় প্রত্যেকটি ইউনিয়নে কিন্তু যে সমস্ত হাট বাজারগুলো রয়েছে সেগুলো আসলে রাস্তা বা পথের ধারে। আজ সকালেও কিন্তু এটি নিয়ে কিন্তু একটি দুর্ঘটনা ঘটেছে পুঠিয়ার ঝলমলিয়াতে, সেখানে কলার হাটে 4 জন মারা গেছে। এইরকম কিন্তু বিভিন্ন সময়ে কিন্তু এই ধরনের ঘটনাগুলো আসলে ঘটে থাকে। সুতরাং এইখানকার ভোটারদের একটা বড় দাবি এই সমস্ত হাটগুলোকে আসলে একটু নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া এবং হাট ব্যবস্থাপনা আসলে অনেক বেশি ভালো করা। ভোটাররা সেটি আসলে চাচ্ছেন আগামীতে যারা আসবেন তারা যেন এই বিষয়টিকে আসলে গুরুত্ব দেয়। এবং একই সাথে এখানে প্রায় 3 লাখেরও বেশি যে ভোটার রয়েছে তার মধ্যে অধিকাংশ কিন্তু নারী। সুতরাং নারীদের কর্মসংস্থান এবং একই সাথে কাজের সুযোগ করে দেওয়া একটি বড় চ্যালেঞ্জ হবে এবারের আসলে প্রার্থীদের। এবং এখানে যে 5 জন মতো আসলে যারা প্রার্থী হয়েছেন ভোটের দৌড়ে এখন পর্যন্ত মনোনয়ন দাখিল করেছেন এবং তারা কিন্তু এখনও কিন্তু আমরা দেখছি যে হচ্ছে তারা কিন্তু চষে বেড়াচ্ছেন বিভিন্ন প্রান্তর। এবং তারা বলছেন যে আসলে সাধারণ মানুষের এই যে পৌরসভা রয়েছে 2টি এবং যে ইউনিয়নগুলো রয়েছে সেগুলোর পথঘাট এবং ড্রেনেজ ব্যবস্থা এবং নাগরিকের যে সুবিধা সেটি আসলে বাড়াতে চায় এবারের প্রার্থীরা, সেই ইস্তেহার নিয়েই ছুটছেন। জেলার শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বা যারা আছেন নেতারা রয়েছেন তাদেরকে নিয়ে আজকে বিকেল 4:30টায় কথা হবে ভোটের ইস্তেহারে। সে পর্যন্ত এই পর্যন্ত ছিল আমার কাছে সর্বশেষ। আম্রপালি, স্বাদে খাঁটি, গুণে ভরপুর, সবার পছন্দের প্রিমিয়াম শরবত, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। বছরের প্রথম দিনে সারা দেশে প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে পাঠ্য বই বিতরণ করা হচ্ছে। তবে এবছর কোনো উৎসব ও অনুষ্ঠান করা হচ্ছে না। এ নিয়ে আরও জানাতে আগারগাঁওয়ের আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছেন সহকর্মী ফরহাদ বিন নূর। ফরহাদ, জানতে চাই যে হাতে বই পেয়ে কি বলছেন শিক্ষার্থীরা এবং মান নিয়ে কি এর আগেও তো আমরা প্রশ্ন দেখেছি, এবার কোনো প্রতিক্রিয়া আছে কিনা?
ধন্যবাদ। আমরা দেখছি যে শিক্ষার্থীরা বই পেয়েছে হাতে এবং তারা আসলে প্রতি বছর যখন ডিসেম্বর হয়, ডিসেম্বরের বার্ষিক পরীক্ষার পরপরই কিন্তু শিক্ষার্থীরা নতুন ক্লাসে উঠবার জন্যে, নতুন ক্লাসে উঠে নতুন বই পাওয়ার জন্য কিন্তু সবাই আসলে মুখিয়ে থাকে। আমরাও আজকে দেখছি যে এই যে ছোট ছোট বাচ্চারা যারা প্রাথমিকে পড়ছে তারা কিন্তু আজকে এই যে নতুন বই পেয়ে তারা কিন্তু অনেক উচ্ছ্বসিত এবং তারা কিন্তু খুশি, এবং তারা বলছেন যে এই নতুন বইয়ের ঘ্রাণ পাওয়ার জন্যে তারা এতদিন অপেক্ষা করেছেন এবং অবশেষে তাদের সেই যে বহুল প্রত্যাশিত যে বই সেটি তারা হাতে পেয়ে তারা আসলে অনেক উচ্ছ্বসিত, আনন্দিত। এবং আরেকটি বিষয় যদি বলতে হয়, এই বছর আসলে প্রাথমিক এবং মাধ্যমিকের সব মিলিয়ে এই বছর আসলে আমরা যেটি জানি যে 4.5 কোটি শিক্ষার্থীর জন্য 30 কোটি বই বিতরণের লক্ষ্য সরকারের রয়েছে। এর মধ্যে আমরা জানি যে মাধ্যমিকের বইটার ব্যাপারে যদি বলি, তার আগে প্রাথমিকের বইটা নিয়ে একটু বলি। প্রাথমিকে এবার প্রায় 100% বই আসলে ইতিমধ্যেই মাঠ পর্যায়ে পৌঁছে গেছে এবং আজকে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে হাতে সেই বইগুলো দিয়ে দেওয়ার কথা রয়েছে। এছাড়া মাধ্যমিকের বই নিয়ে যদি বলি, প্রাথমিকের বই 100% মাঠ পর্যায়ে পৌঁছে গেলেও মাধ্যমিকের বই কিন্তু এখন পর্যন্ত 100% পৌঁছায়নি। আমরা যতটুকু এনসিটিভির দেওয়া তথ্য মতো যদি বলি, 7% বই ইতিমধ্যে মাধ্যমিকের পৌঁছেছে, অর্থাৎ সব বই বছরের প্রথম দিন পাবে না মাধ্যমিকের শিক্ষার্থীরা। মাধ্যমিকের অন্যান্য বইগুলো পেতে মার্চ এপ্রিল পর্যন্ত সময় লেগে যেতে পারে বলে কিন্তু অনেকের ধারণা বা শঙ্কা। এবং আরেকটি বিষয় যদি একটু বলি, আজকে এখানে যদিও আনুষ্ঠানিকতার কিংবা বই উৎসব নিষেধ রয়েছে, তবে স্কুলগুলো নিজের মতো করে তাদের সেই সব নিজের প্রতিষ্ঠানগুলোতে তাদের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ আজকে করছে। আমরা যে স্কুলটিতে রয়েছি, আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানে একটু আগে উপদেষ্টা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা, তিনি একটু আগে এখানে বই বিতরণের যে কার্যক্রম সেটি শুরু করেছেন এবং তিনি বলেছেন যে এবার 100% বই এবং মানসম্মত বই শিক্ষার্থীদের হাতে হাতে পৌঁছে দেওয়া এই সরকারের সফলতা। এবং প্রাথমিকের শিক্ষার্থীকে তিনি বলছেন এটিকে গুরুত্ব দিতে হবে, এটি যদি ভালো হয় তাহলে পুরো শিক্ষা ব্যবস্থায় ভালো হবে এবং সে লক্ষ্যেই তারা কাজ করছে বলে কিন্তু তিনি জানিয়েছেন। তো এই ছিল সাকিব আমার কাছে সবশেষ তথ্য। বই বিতরণের খবর জানাচ্ছিলেন ফরহাদ বিন নূর। এদিকে সারা দেশে বই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিকতা না থাকলেও সকাল থেকেই বিদ্যালয়গুলোতে ভিড় করছেন শিক্ষার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে কাজী মাহফুজ ও নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন রিফাত আহমেদ রাসেল। শুরুতে যেতে চাই মাহফুজের কাছে। মাহফুজ, জানাবেন প্রাথমিকের সবাই নতুন বই পাচ্ছে কিনা এবং মাধ্যমিকের কি অবস্থা? চট্টগ্রামেও আমরা দেখছি সকাল থেকে স্কুলগুলোতে প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে নতুন বছরে নতুন বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। তবে আগের মতো যেভাবে উৎসব মুখর পরিবেশে বই বিতরণ সেটি কিন্তু আমরা দেখিনি। তো শিক্ষার্থী যারা আসছেন তাদের হাতে নতুন বই তুলে দেওয়া হচ্ছে, আমরা সেই দৃশ্যগুলো দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে রয়েছে চট্টগ্রামের খাস্তগির স্কুলে, যেখানে সকাল থেকেই কিন্তু শিক্ষার্থীরা নতুন বই সংগ্রহের জন্য বিদ্যালয়ে আসে এবং সেই আসার পর থেকে মূলত শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছেন শিক্ষকরা। আমরা দেখেছি চট্টগ্রামে কিন্তু প্রাথমিক স্তরে 100% বই চলে এসেছে এবং শিক্ষার্থীদের মাঝে সেই বইগুলো বিতরণ করা হচ্ছে। যদিও আমরা শিক্ষা অফিসের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা আমাদের জানিয়েছেন যে মাধ্যমিক স্তরে এখনো পর্যন্ত সবগুলো বই এসে পৌঁছায়নি, যার কারণে শিক্ষার্থীদের হাতে মাধ্যমিক স্তরে বই সবগুলো তুলে দেওয়া সম্ভব হচ্ছে না। আমরা যতটুকু নিশ্চিত হয়েছি এখন পর্যন্ত 35% পাঠ্য বই মাধ্যমিক স্তরে এসে পৌঁছেছে, যা শিক্ষার্থীদের মাঝে তুলে দেওয়া হচ্ছে। তবে বাকি বইগুলো আসলে কবে নাগাদ আসবে সেটি এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না, যার কারণে একটা শঙ্কা থেকেই যাচ্ছে শিক্ষার্থী অভিভাবকদের মাঝে। যেহেতু নতুন বছরের নতুন শিক্ষাক্রম কার্যক্রম শুরু হয়েছে, সেক্ষেত্রে শিক্ষার্থীরা নতুন উদ্যমে তাদের পড়ালেখার কার্যক্রম শুরু করবে। সেই জায়গাতে যেহেতু এখনও পর্যন্ত মাধ্যমিক স্তরে বইগুলো এসে পৌঁছায়নি, যার কারণে তাদের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছে। তবে শিক্ষকরা বলছেন দ্রুত সময়ের মধ্যে সেই বইগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন শিক্ষা কর্মকর্তা সংশ্লিষ্টরা। আপনাকে বলে রাখি যে চট্টগ্রামের মাধ্যমিক স্তরে প্রায় 40 লাখের বেশি বইয়ের চাহিদা রয়েছে, তার সবটুকু বই কিন্তু এখন চট্টগ্রামে এসে পৌঁছেছে এবং শিক্ষার্থীদের মাঝে তুলে দেওয়া হচ্ছে। আর মাধ্যমিক স্তরে আমরা যতটুকু জানতে পেরেছি 1,47,00,000 বেশি বইয়ের চাহিদা রয়েছে, তার বিপরীতে
মাত্র 35% বই এসে পৌঁছেছে। তো এমন অবস্থায় আসলে মাধ্যমিক স্তরে একটা সংখ্যা থাকলেও প্রাথমিক স্তরে কিন্তু শতভাগ বই চলে আসাতে শিক্ষার্থীরা খুশি। তারা নতুন বইয়ের ঘ্রাণ নিতে যেমন খুশি, তেমনিভাবে নতুন উদ্যমে তাদের শিক্ষা কার্যক্রম শুরু করবে এমন উৎসাহ এবং উদ্দীপনা, উচ্ছ্বাস তাদের মধ্যে রয়েছে। তো এ ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে নতুন বছরে নতুন বই বিতরণের সবশেষ তথ্য। চট্টগ্রামে পড়ে যেতে চাই নেত্রকোনায়। রাসেল, জানতে চাই যে নতুন বই পেয়ে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কি এবং কি তথ্য আছে? সাকিব, নেত্রকোনায় নতুন বই বিক্রি কার্যক্রম কিন্তু আসলে আনুষ্ঠানিকভাবে না থাকলেও কিন্তু নেত্রকোনার যে বিদ্যালয়গুলো রয়েছে সেই বিদ্যালয়গুলোতে আমরা সকাল থেকে দেখেছি আসলে যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু নতুন বই পাওয়ার জন্য কিন্তু আসলে বিদ্যালয়গুলোতে ভিড় করছেন। গেল কয়েক বছর ধরে আসলে বছরের প্রথম দিন মানেই শিক্ষার্থীদের হাতে নতুন বই এবং বই উৎসব হয়ে আসছিল। তবে এবছর ওই বই উৎসব না থাকার ফলে শিক্ষার্থীদের মধ্যে আসলে কিছুটা নিরানন্দ দেখলেও আসলে আজকে কিন্তু একেবারে শ্রেণীকক্ষগুলো থেকেই শিক্ষার্থীদের হাতে যার যার হাতে কিন্তু নতুন বই পৌঁছে যাবে। আমরা গেল বছর দেখেছি যে আসলে একেবারে মাঝ পর্যায়ে এসে সিলেবাস পরিবর্তনের ফলে কিন্তু শিক্ষার্থীদের হাতে কিন্তু একদম সবগুলো বই কিন্তু পৌঁছায়নি। তবে এবছর কিন্তু আমরা ভিন্ন চিত্র দেখছি, বিদ্যালয়গুলোতে কিন্তু শিক্ষার্থীদের হাতে কিন্তু একেবারে নতুন বই এবং সবগুলো বই কিন্তু দেয়া হচ্ছে। আমি যদি বলে রাখি, নেত্রকোনার প্রায় 1314টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এই বিদ্যালয়গুলোতে প্রায় 2,59,000 শিক্ষার্থী রয়েছে। এই শিক্ষার্থীদের হাতে কিন্তু একেবারে বছরের প্রথম দিনেই বই পৌঁছে দেওয়ার জন্য কিন্তু মাধ্যমিক যে অধিদপ্তর, শিক্ষা অধিদপ্তর রয়েছে সেই অধিদপ্তরগুলো থেকে কিন্তু আসলে কার্যক্রম গ্রহণ করেছে। এবং এবছর যেমনটা শুরুতেই বলছিলাম যে আসলে বই বিতরণের কোনো উৎসব না থাকলেও শ্রেণী কক্ষগুলো থেকে কিন্তু শিক্ষার্থীদের হাতেই কিন্তু বই বিতরণ শুরু হয়েছে। আমার পেছনে হয়তো দেখছেন যে আসলে আমি যেই বিদ্যালয়টিতে রয়েছি সেই বিদ্যালয়টি একেবারে নেত্রকোনার সীমান্ত ঘেঁষা একটি উপজেলায়। এখানে কিন্তু আসলে সকাল থেকে আমরা যেমনটা দেখেছি তীব্র কুয়াশার কারণে কিন্তু শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসেছেন এবং শ্রেণীকক্ষে বসে কিন্তু তারা বই পাচ্ছেন। পুরো জেলায় প্রায় গত বছর 3.5 লাখের বেশি সেট বই কিন্তু বিতরণ করা হয়েছিল। তবে কিন্তু ধাপে ধাপে সেই বইগুলো বিতরণ করলেও এবছর কিন্তু আসলে আমরা যেমনটা দেখেছি একেবারে বছরের শুরু থেকেই কিন্তু বিদ্যালয়গুলোতে বই পৌঁছে দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীরা যেন বছরের প্রথম দিন সবগুলো বই হাতে পায় এবং সেইগুলো নিয়ে যেন বাড়িতে যেতে পারে সেই ব্যবস্থায় কিন্তু আমরা বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে দেখেছি। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে নতুন বই বিতরণের সর্বশেষ। সাকিব। নেত্রকোনা এবং চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন বই বিতরণের খবর। এখন বাণিজ্য নিচ্ছে বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। বিরতির পর স্বাগত, দেখছেন এখন বাণিজ্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এখন দেশের প্রতিটি অঞ্চলে বলছে রাজনৈতিক উত্তাপ। এই উত্তাপের মাঝেও নির্বাচন নিয়ে নারী ভোটাররা ভাবছেন ভিন্নভাবে। তারা বলছেন শুধু রাজনৈতিক প্রতিশ্রুতিই নয়, নিরাপত্তা, শিক্ষা এবং স্বাস্থ্য, কর্মসংস্থান ইস্যুতে নিতে হবে কার্যকর উদ্যোগ। নারী নেত্রীরা বলছেন নারী ভোটারদের ভোটদানে আগ্রহী করতে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা আনা জরুরি। বিস্তারিত হারুনুর রশিদের প্রতিবেদনে। মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে নির্বাচনী কাঠামোয় প্রবেশ করেছেন প্রার্থীরা। যাচাই বাছাই শেষে ঘোষণা করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। এরই মধ্যে উঠান বৈঠক সহ নির্বাচনের নানা পরিকল্পনা সেরে নিচ্ছেন তারা। ভোটের মাঠে ফলাফল নির্ধারণে এবার মূল নিয়ামক হিসেবে ভূমিকা রাখবে নারী ভোটাররা, যারা সংখ্যায় মোট ভোটারের প্রায় অর্ধেক। নারীদের ভোট কেন্দ্রে উপস্থিতি এবং ভোটদান নিশ্চিত করতে পারলেই সুসংহত হবে গণতান্ত্রিক অভিযাত্রা। এজন্য প্রয়োজন নিরাপত্তা আর ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি। ময়মনসিংহ নগরীর থানাঘাট বস্তির খুপরি ঘরে বসবাস করেন 50 আয়েশা বেগম। তীব্র শীতে কষ্ট করলেও একটি শীতবস্ত্র জোটেনি তার কপালে।
তাই তার কাছে ভোট মানে শীতবস্ত্রের সুষ্ঠু বন্টন, ক্ষুধা নিবারণের নিশ্চয়তা আর শ্রমমূল্যের অমানবিক বৈষম্য থেকে মুক্তি। শহর কিংবা গ্রাম, নিম্ন আয়ের প্রান্তিক মানুষের ভোটের গল্পটা অনেকটা এমনই। এত কিছু দিতেছে, মুখ চিন্না না দেখে ওরে, এই যে শীতের কম্বল যে দিছে, মশারিটা যে দিছে, আমরা কি পাবো না, আমরা তো দিছে না। বুট আলা দিলে গন্ডগোল না করিয়া বালা আলে সুস্থ বাগে বলবো, বুট দিয়ে আমু বাদে যে ফাঁস হ্যাঁ আঙ্গরে দিতে দেহে। ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে বেশ উচ্ছ্বসিত নারী ভোটাররা। অপেক্ষা ভোটের দিনের। তবে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিছুটা সংশয় রয়েছে তাদের মধ্যে। নারীদের শিক্ষা ও কর্মসংস্থানে নির্বাচনে বিজয়ীদের ভূমিকা রাখার কথাও বললেন তারা। নতুন বাংলাদেশ নিয়ে তো আমাদের অনেক প্রত্যাশা, স্পেশালি জুলাই আন্দোলনের পর থেকে আমরা আসলে নতুনভাবে চিন্তা করি বাংলাদেশটা আমাদের নতুনভাবে হবে। জব সেক্টর থেকে শুরু করে সব জায়গায় বের হলে যেন এই চিন্তা না থাকে যে আমি কোনোভাবে বুলিং হচ্ছি বা চিন্তায় হচ্ছে বা আমি এখন বাসায় ফিরতে পারবো কিনা। সুষ্ঠু ভোটের মাধ্যমে দেশের স্থিতিশীলতার পাশাপাশি ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির অপেক্ষায় নারী উদ্যোক্তারা। সুদবিহীন পুঁজি সরবরাহ এবং সহজ শর্তে ব্যাংক ঋণ প্রাপ্তির পাশাপাশি দেশে বিদেশে পণ্য বিক্রির সুযোগ তৈরি করে দেওয়ার প্রত্যাশা নারী উদ্যোক্তাদের। এছাড়াও নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, অপপ্রচার ও সাইবার বুলিং নারীদের ভোটে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা নারী নেত্রীদের। সবার মধ্যে একটা আনন্দ অনুষ্ঠানের মতো বড়সড় একটা কিছু হবে বা খুব ভালো একটা ভোট হবে আমরা আশা করতেছি। উদ্যোক্তা বান্ধব সরকার আর বিভিন্ন ব্যাংক থেকে যেন আমাদেরকে সুদমুক্ত আমাদের ঋণ দেওয়া হয়, আমরা এটা চাই। গভর্নমেন্ট যেন অবশ্যই শুধু কথায় না, কার্যতই নারী বান্ধব গভর্নমেন্ট আসে, এইটা আমরা চাই। বর্তমানে দেশে 12,76,95,000 ভোটারের মধ্যে পুরুষ ভোটার 6,48,15,000 আর 6,28,79,000 ভোটারই নারী। হারুনুর রশিদ, এখন ময়মনসিংহ। রাজশাহী নাটোর মহাসড়কের পাশে ঝলমলিয়া কলারহাটে বালুবাহী ড্রাম ট্রাক উল্টে 4 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত 10 জন। সকাল 7:30টার দিকে দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় অন্য দিনের মতোই ঝলমলিয়া হাটে স্বাভাবিক জনসমাগম ছিল। সকাল 7:30টার দিকে বালুবাহী একটি ড্রাম ট্রাক রাজশাহী থেকে নাটোরের দিকে যাচ্ছিল। এ সময় হাট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মাছের ট্রাকের সাথে পেছনের দিকে ধাক্কা লাগে। নিয়ন্ত্রণ হারিয়ে বালু ভর্তি ট্রাকটি হাটের মধ্যে ঢুকে পড়ে উল্টে যায়। এতে বালুবাহী ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় 4 জনের। আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় ফায়ার সার্ভিস। রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ড ভ্যানের চাপায় রুবেল নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার রাত 12:15টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ বলছে সদস্য নায়ক পদে কর্মরত ছিলেন তিনি। দুর্ঘটনার পর রাত 1টার দিকে পুলিশ সদস্যকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। পরে তার মরদেহ রাজারবাগ পুলিশ লাইন নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় কাভার্ড ভ্যানটি জব্দ করা হলেও চালককে আটক করা যায়নি। হেডকোয়ার্টারের পাশে দায়িত্ব শেষ করে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। এখন বাণিজ্যে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। আবারও স্বাগত, দেখছেন এখন বাণিজ্য। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমেজহীন এবারের 31st নাইট। রাজধানীর 5 তারকা হোটেলগুলো বন্ধ রাখে সব আয়োজন। রাষ্ট্রীয় শোক পালন করতেই এবার বর্ষবরণ ঘিরে খুব একটা আগ্রহ ছিল না রাজধানীবাসীর। তারপরও অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীতে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির মধ্যেও কিছু কিছু এলাকায় শোনা যায় আতশবাজির শব্দ। বিস্তারিত স্থানীয় মৃধার প্রতিবেদনে।
এটা ওনার কাছে জিজ্ঞেস করেন। না, আমাদের কাছে উনি গায়ের জোর দেখাইতেছে। আপা আপনি কোথায় যেতে যাচ্ছেন? ওনাদের তো নির্দেশনা আছে। নিষেধাজ্ঞার কারণে রাজধানীর পুলিশ প্লাজার সামনে গুলশানমুখী সড়কে ঢুকতে বাধা দেয়ায় এভাবেই কর্তব্যরত পুলিশ কর্মকর্তার সাথে তর্কে জড়ান এই তরুণী। দীর্ঘক্ষণ বাকবিতণ্ডা চললেও গুলশানমুখী সড়কে গাড়ি ঢুকতে দেয়নি পুলিশ। শুধু এটি নয়, বুধবার রাতে এই সড়ক দিয়ে বিশেষ বাহন ছাড়া কোনো ধরনের যানবাহনই প্রবেশ করতে দেয়নি পুলিশ। মূলত 31st নাইট ঘিরে নিরাপত্তার কারণে রাজধানীর বিভিন্ন জায়গায় সড়ক বন্ধ রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশাপাশি সন্দেহভাজন বাহনগুলো তল্লাশি চালায় তারা। প্রতি বছর 31st নাইট ঘিরে নানা আয়োজন থাকে নগরীতে, তবে এবছর আয়োজন ছিল একেবারে সীমিত। নগরবাসী বলছেন বেগম খালেদা জিয়ার প্রয়াণে বর্ষবরণ নিয়ে খুব একটা আগ্রহ নেই তাদের। রাষ্ট্রীয় শোক যেহেতু আমরা নববর্ষ পালন করতেছি না আর কি। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী মারা গিয়েছে, এই জন্য আমরা সবাই এই বছরটা ওইভাবে উদযাপন করছি না। প্রতিবার যেই পরিমাণ আতশবাজি ফানুস উড়ানো হয়, ডিজে পার্টি এবং বিভিন্ন রকম প্রোগ্রাম করা হয়, তো এইবার কিন্তু আমরা সেরকম দেখতেছি না। তুলনামূলকভাবে অনেক কম হয়েছে এবার। তো এটা অনেক ভালো দিক, পরিবেশের জন্য হোক আর মানুষের জন্য হোক বা প্রাণীর জন্য হোক। এবছর রাজধানীর কোনো 5 তারকা হোটেলই বর্ষবরণ ঘিরে ছিল না আলাদা কোনো আয়োজন, ফলে এদিন তারকা হোটেলগুলোর সামনে ছিল না ভিড়। মূলত 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘিরে আগে থেকে উন্মুক্ত স্থানে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আতশবাজি, ফানুস উড়ানোতে নিষেধাজ্ঞা দেয় ডিএমপি। তাদের এই নিষেধাজ্ঞা যাতে কেউ অমান্য না করে সেজন্য রাতভর বিভিন্ন জায়গায় ছিল পুলিশের টহল। এমনকি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিশেষ ভ্যান ব্যবহার করে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। মোটরসাইকেল, সিএনজি এবং সন্দেহভাজন যে গাড়িগুলো আমরা চেক করছি। পাশাপাশি আমাদের গুলশান থানারই 26টা পয়েন্টে আমাদের ফোর্স মোতায়েন আছে। বিভিন্ন আপনার যেসব হোটেলে আমাদের বিদেশি ফরেনার গেস্টরা আছেন ওখানে আমাদের ফোর্স মোতায়েন করা আছে। পাশাপাশি বনানী থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমাদের ফোর্স মোতায়েন করা আছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই নিষেধাজ্ঞা অমান্য করেও কিছু কিছু জায়গায় আতশবাজি ও পটকার শব্দ শোনা যায়। সানেম মৃধা, এখন, ঢাকা। বর্ণিল আতশবাজি ও নানা আয়োজনে নতুন বছর 2026 সালকে বরণ করে নিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। ভৌগোলিক অবস্থানের কারণে সবার আগে উদযাপনে মাতে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া। এরপরই যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার নানা দেশ মেতে ওঠে বর্ষবরণে। চোখ ধাঁধানো আলোর ঝলকানিতে আলোকিত হয় রাতের আকাশ। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। লন্ডনের ঐতিহ্যবাহী বিগ ব্যানের বিশাল ঘড়িতে রাত 12টায় বেজে ওঠে ঘণ্টাধ্বনি। এর সঙ্গে সঙ্গে শুরু হয় যুক্তরাজ্যবাসীর নতুন বছরের উদযাপন। বিদায়ী বছরের সেরা গানের তালে তালে ছড়িয়ে পড়ে আতশবাজির আলো। লন্ডনের টেমস নদীর তীরে দর্শনীয় আতশবাজি দেখতে ভিড় জমান লাখো মানুষ। নতুন বছর ঘিরে ফ্রান্সের বিখ্যাত সব স্মৃতিস্তম্ভগুলোকে সাজানো হয় বর্ণিল আলোয়। রং বেরঙের আলোতে ফুটে ওঠে প্যারিসের আইফেল টাওয়ার। এছাড়া নেপোলিয়নের স্মরণে নির্মিত আইকনিক আর্ক ডি ট্রায়াম্ফে চোখ ধাঁধানো আতশবাজি উপভোগ করেন ফরাসিরা। বর্ষবরণ উদযাপনে বিশ্বের অন্যতম আকর্ষণের জায়গা সংযুক্ত আরব আমিরাত। দুবাইয়ের আইকনিক ভবন বুর্জ খলিফায় চলে আলোর খেলা। আতশবাজির ঝলকানিতে রঙিন হয়ে ওঠে দুবাইয়ের আকাশ। এরপর ড্রোন প্রদর্শনীর মাধ্যমে ফুটিয়ে তোলা হয় নানা স্থাপনা ও প্রতিরূপ। এছাড়াও পানির উপর আয়োজন ছিল বর্ণিল ফোয়ারার। কাতারের লোসাইল বুলেভার্ডে নতুন বছরকে স্বাগত জানাতে জড়ো হয় হাজারো মানুষ। মনোমুগ্ধকর আতশবাজির সঙ্গে ছিল গানের আয়োজন। কাউন্টডাউন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়ে সবাই। টাওয়ারগুলোর উপর চলে ড্রোন প্রদর্শনীও। গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক প্রাচীন স্তম্ভগুলো রঙিন আতশবাজিতে আলোকিত হয়ে ওঠে। আতশবাজির শব্দদূষণ থেকে সুরক্ষার জন্য পাহাড়ের পাদদেশে অনেকটা নির্জন জায়গায় বর্ষবরণের আয়োজন করে গ্রিসবাসী। নতুন বছরের আতশবাজির আলোয় আলোকিত হয়ে ওঠে আফ্রিকার বিভিন্ন দেশ। সাউথ আফ্রিকার রাজধানী কেপটাউনে আয়োজন করা হয় 5 মিনিটের মনোমুগ্ধকর আতশবাজির প্রদর্শনী। কেনিয়ার রাজধানী নাইরোবিতেও নতুন বছরের আতশবাজির প্রদর্শনী উপভোগ করেন হাজারো বাসিন্দা।
প্রায় ৩,৫০০ আতশবাজির আলোয় বর্ণিল হয়ে ওঠে নিউজিল্যান্ডের অকল্যান্ড শহর। ৩২৮ মিটার সুউচ্চ স্কাই টাওয়ার এবং অকল্যান্ড হারবার ব্রিজ মিলিয়ে মোট ৫০০ কেজি আতশবাজি ফুটিয়ে ২০২৬ সালকে বরণ করেছে নিউজিল্যান্ডবাসী। সবার আগে বর্ষবরণের আয়োজন হয় নিউজিল্যান্ডে। অস্ট্রেলিয়ার সিডনিতে ২০২৬ সালকে বরণ করার ঠিক আগ মুহূর্তে বন্ডাই বিচে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। সিডনির হারবার ব্রিজ ও অপেরা হাউসে ছিল দৃষ্টিনন্দন আতশবাজির আয়োজন। নববর্ষ উদযাপন ঘিরে সিডনিতে মোতায়েন ছিল কয়েক হাজার পুলিশ। ২০২৬ সালকে বরণ করেছে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ এশিয়ার বিভিন্ন দেশ। আইকনিক মেরিনা বেতে আতশবাজির ঝলকানিতে নতুন বছরকে বরণ করে নেয় সিঙ্গাপুর। আতশবাজির আলোয় রঙিন হয়ে ওঠে মালয়েশিয়ার আইকনিক পেট্রোনাস টুইন টাওয়ার। ঐতিহ্যবাহী ঘণ্টা বাজিয়ে ২০২৬ সালকে বরণ করে জাপান ও দক্ষিণ কোরিয়া। এছাড়াও জমকালো আয়োজনে ২০২৬ সালকে স্বাগত জানিয়েছে তাইওয়ান, হংকং, থাইল্যান্ড সহ বিশ্বের নানা দেশ। প্রতিটি দেশে চলে বর্ষবরণের চোখ ধাঁধানো আয়োজন। তানভীর জানি, এখন বিশ্ব। এখন বাণিজ্যে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। স্বাগত, দেখছেন এখন বাণিজ্য। ২০২৫ সালেও বাংলাদেশের ঘরোয়া ফুটবল চলেছে পুরনো কাঠামোগত দুর্বলতা নিয়ে। মাঠে খেলা গড়ালেও ব্যবস্থাপনায় ছিল পেশাদারিত্বের অভাব। ঘরোয়া ফুটবলে বেহাল দশা, মাঠের খেলায় হতাশজনক পারফরম্যান্স, তৃণমূল ফুটবলে সীমিত অগ্রগতি এবং মাঠ সংকট সব মিলিয়ে প্রশ্নবিদ্ধ বাফুফে। এসব ইস্যুতে সভাপতি তাবিত আউয়াল কথা বলেছেন এখন টিভির সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন ফারহান ইহসান। ২০২৫ সালে দেশের ফুটবলে প্রাণ ফিরলেও ঘরোয়া ফুটবল রয়ে গেছে সেই অন্ধকারেই। নিয়মিত আয়োজন হচ্ছে প্রিমিয়ার লিগ, তবে প্রশ্ন আছে মান নিয়ে। প্রথম বিভাগ সহ অন্যান্য আসরের সময়সূচি বদলেছে বারবার। আড়ালে থাকা ঘরোয়া ফুটবল নিয়ে অভিযোগেরও শেষ নেই। বাফুফে সভাপতিও স্বীকার করে নিলেন নিজেদের ব্যর্থতার কথা। আমাদের ব্যর্থতার মূল কারণটা হলো আমাদের রিসোর্স কনস্ট্রেন্ট। তা আমি সবগুলোতে পারি বলতেছি, ডিস্ট্রিক্টে লিগ হচ্ছে না, এটাতে আমি মনে করি ব্যর্থতার পরিচয় আমরা দিয়েছি, এন্ড আই এম ভেরি অনেস্ট অ্যাবাউট দ্যাট। আমরা যেভাবে টুর্নামেন্টগুলোকে পার্টিসিপেট করেছি, আমরা মনে করি একটু বেটার প্ল্যানভাবে আমরা করতে পারতাম। সো আই থিঙ্ক মোর অপারেশনাল লেভেলে কিছু কিছু ভুল ট্যাকটিক্স বা স্ট্র্যাটেজি হয়তো ছিল, যেটা আমরা হোপফুলি নেক্সট ইয়ারে ঠিক করব। ঘরোয়া ফুটবলের মানসম্মত সংস্কৃতি গড়ে না ওঠার পেছনে কেবল বাফুফেই দায়ী নয়, দায় আছে ক্লাবগুলোরও। এখনও আর্থিক কাঠামো গড়ে ওঠেনি ক্লাবগুলোর, ফলে বেতন বকেয়া, চুক্তি জটিলতা আর মাঝপথে দল ভেঙে যাওয়া ঘরোয়া ফুটবলের নিয়মিত চিত্র। এসব অভিযোগে ফিফার নিষেধাজ্ঞাও পেতে হয়েছে দেশের শীর্ষ সারির ক্লাবগুলোকে, যেটি বৈশ্বিক অঙ্গনে দেশের ফুটবলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। ফেডারেশন তো মানে একটা ক্লাবকে একটু বেশি সুযোগ সুবিধা দিল, আরেকটা ক্লাবকে দিল না, সেই প্রিভিলেজও ফেডারেশনের নাই। আনফর্চুনেটলি ফেডারেশন সব ক্লাবকে সমানভাবে দেখতে হয়। তার ভিতরে কিছু ফেডারেশন ক্লাব আছে যারা হেল্পটা লাগেও না, আর কিছু কিছু আছে যে যেটাই দিই এনাফ না, আরও বেশি লাগে। তো ক্লাবদেরকে নিজস্ব পায়ে দাঁড়াতে হবে। আর ক্লাবদেরকে আমরা চেষ্টা করতেছি আরও অনেক রেভিনিউ বাড়ানোর জন্য প্রশিক্ষণ দিতে। বাংলাদেশের ফুটবলের বড় সংকট স্টেডিয়াম। এক জাতীয় স্টেডিয়ামের উপর দিয়ে যায় সব ধকল। পর্যাপ্ত মানসম্মত ফুটবল স্টেডিয়ামের অভাবে থেমে আছে ফুটবলের বিকেন্দ্রীকরণও। যদি মাঠ ঠিক না থাকে, যদি গ্যালারি ঠিক না থাকে যেখানে দর্শকরা বসবে, যদি ড্রেসিং রুম ঠিক না থাকে, যদি এক একটা স্টেডিয়ামে যাইতে আসতে 2, 3, 4 ঘন্টা বা এক রাত লেগে যায়, ওই জায়গাতে কিন্তু ক্লাবদের কিছু করার নাই, ওই জায়গাতে দর্শকদের কিছু করার নাই। সো আমি মনে করি ফেডারেশনকে এখন অ্যাটলিস্ট 6টা স্টেডিয়ামের উপরে নজর দিতে হবে, যেন আমাদের 6টা ভালো ভেন্যুতে মানসম্পন্ন খেলা হয়। ইনফ্রাস্ট্রাকচার এখন যদি ইন্টারন্যাশনাল লেভেলে আমরা তৈরি না করি, তাহলে একটা ঢাকা স্টেডিয়াম মাঠ দিয়ে কিন্তু ফুটবলটা এর চেয়ে বেশি অত আমরা হয়তো আর আগাতে পারবো না। ফারহান ইহসান, এখন ঢাকা। এখন বাণিজ্যের শিরোনামগুলো জানাবো আরও একবার। খালেদা জিয়ার মৃত্যুতে শূন্যতা তৈরি হলেও সংকট কাটিয়ে উঠবে বিএনপি, বলছেন বিশ্লেষকরা। দলকে নির্বাচনে জিতিয়ে আনতে চ্যালেঞ্জের মুখে তারেক রহমান। ইসলামী দল ও এনসিপিকে জোটে টানায় ভোটের মাঠে চমক দেখাতে পারে জামায়াত। ধানের শীষে বাড়তি সুবিধা পাবে বিএনপির জোট শরিকরা, মত বিশ্লেষকদের।
বছরের প্রথম দিনে সারা দেশে স্কুলগুলোতে নতুন বই বিতরণ। প্রাথমিকের 100% পৌঁছালেও 60% পাওয়া গেছে মাধ্যমিকের। রাজশাহীর পুঠিয়ায় বালু ভর্তি ট্রাক উল্টে নিহত 4, আহত 10। রাজধানীতে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল পুলিশ সদস্যের। এবং বর্ণিল আতশবাজি আর চোখ ধাঁধানো আয়োজনে দেশে দেশে 2026কে বরণ। থাইল্যান্ডের ব্যাংককে বর্ষবরণ উদযাপনে মনোমুগ্ধকর ড্রোন শো। এই ছিল এখন বাণিজ্যের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.টিভি। এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/tv.এখন। ইউটিউবে দেখতে পারেন youtube.com/এখন.tv।